সাউন্ড এখন আসছে? হ্যালো হ্যালো, 1 2 3 4 5 6 7 8। এখন সাউন্ড আসছে? হ্যালো, সাউন্ড নাই বলতেছিলা, এখন কি সাউন্ড আসছে? ওকে, ঠিক আছে, এতক্ষণে সাউন্ড চলে আসার কথা। ওকে, ঠিক আছে। সো হ্যাঁ, দেখলাম মোটামুটি স্টুডেন্টরা বলছে ঠিক আছে। সো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ক্লাসটাতে। সো আবারও হলো শুরু থেকে ইন্ট্রো দিয়ে স্টার্ট করি। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আমাদের আজকের ক্লাসটা বাংলা প্রথম পত্রের এইচএসসি 24 ব্যাচের জন্য সর্বশেষ ক্লাস। এবং তোমাদের এন্টায়ার লাইফে যদি ইউনিভার্সিটি থেকে বাংলা না নাও, তাহলে দেখা যাবে যে তোমাদের বাংলা নিয়ে আর কোনো ঝামেলা নাই, কোনো কাবঝাপ নাই। আজকে বাংলা প্রথম পত্রের সর্বশেষ ক্লাসটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আগামীকালকে পরীক্ষা দিয়ে দেওয়ার পরে জীবন থেকে বাংলা অধ্যায়ের সমাপ্তি ঘোষণা হবে। ঠিক আছে, তোমাদের অনেকেরই একটা দাবি দেওয়া ছিল, ভাই আমাদের নাটক উপন্যাস অনেক ঝামেলা, নাটক উপন্যাস কিছু পারতেছি না, কিছু বুঝতেছি না, হাবিজাবি 7-17। সো তোমাদের এই জিনিসটা সলভ আউট করার জন্য কিন্তু আমি সুন্দর মতো আজকে নাটক উপন্যাসের উপরে ক্লাসটা নিয়ে আসছি। আচ্ছা, এখনো কি কথা শোনাতে সমস্যা হচ্ছে? আই থিঙ্ক না। সাব্বির বলতে জি ভাই, তার মানে ওর আর কথা শুনতে সমস্যা হচ্ছে না। সবার আগে তোমাদেরকে হলো গিয়ে একটা বিষয় একটু রিক্যাপ করাই। আমি গতকাল থেকে শুরু করে আজকে পর্যন্ত তোমাদের সবার মধ্যে কমন একটা প্রশ্ন হলো গিয়ে বারবার হলো গিয়ে পাইছি, সেটা হচ্ছে যে তো ভাই শ্রেণী প্রথা, বর্ণ প্রথা, শ্রেণী বৈষম্য, বর্ণ বৈষম্য হয় নাই, এখনো বুঝি নেই। তোমাদের সবার উদ্দেশ্যে শ্রেণী বৈষম্য, বর্ণ বৈষম্যটা আবার একটু তোমাদেরকে বলি, ঠিক আছে? শ্রেণী বৈষম্যটা কি? সমাজে উঁচু মানে ধনিক শ্রেণী, গরিব শ্রেণী, যেটা এটা হচ্ছে তোমার শ্রেণী বৈষম্য। বর্ণ বৈষম্যটা কি? হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে অনেক ধরনের বর্ণ থাকে, মানে গোত্র থাকে, যেরকম কি বলো এটাকে, ব্রাহ্মণ, শূদ্র, ক্ষত্রিয়, এই ধরনের অনেক ধরনের গোত্র থাকে। এই গোত্রের মধ্যে যে তোমার বিভক্তটা করা হয়, এটা হচ্ছে তোমার বর্ণ বৈষম্য। আর শ্রেণী বৈষম্যটা হচ্ছে তোমার কিসের মধ্যে? শ্রেণী বৈষম্যটা হচ্ছে শুধুমাত্র ধনী এবং গরিব শ্রেণীর মধ্যে। সো তোমাদের মধ্যে একটা বেসিক কোশ্চেন হলো গিয়ে আমি দেখতে পেয়েছি, সেটা হচ্ছে ভাই বিলাসী গল্পে আছে কোনটা, শ্রেণী বৈষম্য নাকি বর্ণ বৈষম্য? মজার ব্যাপার হচ্ছে বিলাসী গল্পে প্যারালালি দুইটাই আছে, শ্রেণী বৈষম্যের কথাও আছে, বর্ণ বৈষম্যের কথা আছে। কেমনে? এটার আনসারটা হলো, বিলাসী গল্পের মৃত্যুঞ্জয় ব্রাহ্মণ এবং হলো বিলাসী হচ্ছে নিজে সাপুরের মেয়ে। হিন্দু ধর্ম অনুযায়ী সাপুরদের ইন্টারনালি একটা গোত্র আছে হিন্দু কাস্টে, ঠিক আছে? সো ওইখানে দেখা যায় যে এই জায়গা থেকে আমরা ব্রাহ্মণ এবং সাপুরদের যে গোত্র, এই অ্যাসপেক্ট থেকে আমরা বলতে পারি এখানে তোমার বর্ণ বৈষম্য দেখতে পাই। অ্যাপার্ট ফ্রম দ্যাট শ্রেণী বৈষম্য আছে। কেমনে? আমাদের কিন্তু মৃত্যুঞ্জয় বেশ ধনী ছিল, আর আমাদের বিলাসী যে ছিল, বিলাসী কিন্তু অতটা ধনী না, সে গরিব পরিবারের মেয়ে ছিল। এখানে আমি শ্রেণী বৈষম্যই হলো গিয়ে বলবো। সো আলটিমেটলি তোমার উদ্দীপক পরে বুঝতে হবে উদ্দীপকে কি শ্রেণী বৈষম্যের কথা বলছে নাকি বর্ণ বৈষম্যের কথা বলছে। যেটা হলো গিয়ে বলবে সেটাই তোমার অ্যান্সার করতে হবে। সো কোনো কোনো প্রশ্নের উদ্দীপক বা কোনো কোনো এমসিকিউর জন্য বিলাসীর ক্ষেত্রে বর্ণ বৈষম্য কারেক্ট, কোনো কোনোটার জন্য শ্রেণী বৈষম্যটা হচ্ছে গিয়ে কারেক্ট। তাই এরকম একটা জায়গা থেকে আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। ওকে স্টুডেন্টস, অনেকে জয়েন করে ফেলছো। আজকে এমনি তো বৃষ্টির কারণে বাসার থেকে আসতে একটু দেরি হয়ে গেছে, স্যার ক্লাসটা শুরু করছি একটু লেটে, অলরেডি 7 মিনিট হয়ে গেছে। আই থিঙ্ক আর দেরি না করে স্টার্ট করে ফেলে। ওকে, তো ক্লাস স্টার্ট করার আগে একটা কথা, তোমরা অনেকেই আমার কাছে ডিমান্ড করেছে লাস্ট ক্লাসে, ভাই বিদ্রোহী কবিতাটার যদি এটা সামারি করা যেত। সো দেন এগেন আই থট যে বিদ্রোহী কবিতাটা এই মুহূর্তে পরীক্ষার আগের দিন যদি আমি বিদ্রোহী কবিতা সামারি করতে যাই, বিদ্রোহী বাদে বাকি যা যা আছে তোমাদের সব কিছু আউট হয়ে যাবে। সো এরকম একটা স্ট্যাটাস কো থেকে এই মুহূর্তে তোমাদের কাছে আমার অনুরোধ, এবং আমিও আজকে এই কাজটা করবো, বিদ্রোহী স্কিপ করাটা দরকার, ঠিক আছে? একদম ভাই আমি যদি বলি আমার সেফ খেলতে হবে, কালকে পরীক্ষা ভালো করতে হবে, আমার সেফ খেলার ওয়ে হচ্ছে একটা জিনিসকে স্কিপ করা। সো আজকের ক্লাসে আমি আলাদা করে বিদ্রোহীটা পড়াচ্ছি না, যদিও হ্যাঁ স্কিপ করাটা কোনো ভালো স্টুডেন্টের কাজ না, বাট আমাকে তাকে বাঁচতে হবে, রাইট? সো আজকের ক্লাসে আমি আলাদা করে বিদ্রোহী পড়াচ্ছি না। তোমাদের যাদের এখনও বিদ্রোহী নিয়ে সমস্যা আছে, মানে মোটা দাগে সমস্যা আছে, তারা হচ্ছে কি বিদ্রোহী কবিতাকে স্কিপ করতে পারো। যাদের হালকা
হালকা পাতলা প্রবলেম আছে, এই প্রবলেমটা সলভ করার জন্য কিন্তু আমাদের গ্রুপে গতকাল রাত্রেবেলা আমি কিন্তু আমাদের যাবতীয় যে কবিতা, গল্প, নাটক, উপন্যাস আছে ওটার বাংলাটা অনেকে শর্ট ভিডিও, তোমার 16টা শর্ট ভিডিও শেয়ার করছি, একটা লিঙ্ক 16টা লিঙ্ক শেয়ার করছি। তোমার যদি কোনো প্রবলেম হয় ওইখানে যে বিদ্রোহী কবিতাটা দেখো, দেখে হচ্ছে গিয়ে একবার ঝালাই করে নাও, ঠিক আছে? ডান। সো লাস্ট ক্লাস আই থিঙ্ক আমরা দেরি না করে স্টার্ট করি, ঠিক আছে? সো দেখি বাচ্চারা, আজকের ক্লাসটা হচ্ছে নাটক উপন্যাসের উপরে। সো আমি তোমাদের ফার্সিন ভাই আছি আর কি, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, তোমাদেরকে পড়াই, এই হলো আমার কাজ। সো হোয়াট ইজ লাল সালু উপন্যাস? আমি লাল সালু উপন্যাসের একদম যে তোমার ফ্যাক্টরটা আগে বলি এবং সামারি দিই। লাল সালু উপন্যাসের বিষয়টা হলো কি, এমন ছিল একজন ব্যক্তি একটা গ্রামে থাকতো, যে গ্রামের আর্থিক অবস্থা অনেক খারাপ, ইকোনমিক কন্ডিশন বা স্থূল, এবং ইকোনমিক কন্ডিশন এতটাই হলো খারাপ ছিল, খারাপ থাকার কারণে ওই জায়গার যে মানুষেরা রয়েছে, ওই জায়গার মানুষেরা আসলে নিজেদের মানে ভরণ পোষণটাও করতে পারতো না। নাম্বার 1 ইস্যু। নাম্বার 2, এখানে আরেকটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে ওই গ্রাম থেকে একজন লোক, নাম তার মজিদ, শুধুমাত্র সে মজিদ না, মজিদ বাদে ওই গ্রামের মোটামুটি সবাই মানে ইসলাম ধর্মে শিক্ষিত হতে চায়, ধর্ম নিয়ে মূলত তারা কাজ করতে চায়। তাই এরকম একটা জায়গা থেকে যদি হলো কি আমি চিন্তা করি, নাফিসা না, এই ক্লাস তো ইউটিউবে না, শুধুমাত্র এখানে, এরকম একটা জায়গা থেকে যদি হলো কি আমরা চিন্তা করি, ওই যে মজিদ, সে হলো কি ধর্মশিক্ষায় শিক্ষিত, সে কি করে ওখান থেকে মোহাম্মদনগর গ্রামে আসে, কারণ মোহাম্মদনগর গ্রামে এসে সে প্রভাব বিস্তার করতে চেয়েছিল, তার আর্থিক অবস্থার উন্নতি করতে চেয়েছিল, এবং সে এটা জেনেছিল যে মোহাম্মদনগর গ্রামের যে মানুষরা রয়েছে তারা আসলে তাদের জায়গা থেকে অনেক বেশি তোমার ধর্মপরায়ণ, নাম্বার 1, এবং নাম্বার 2 যে কাজটা সেটা হচ্ছে তারা ধর্মের জন্য যে কোনো কিছু করতে পারে। তাই এরকম একটা প্লেসমেন্ট থেকে মজিদ এখানে আসে, এবং এখানে এসে বলে যে মোদাস্সের পীরের মাজার এই গ্রামটাতে আসছে, বাট এই গ্রামের মানুষরা সেটা হলো ওকে জানে না। তো ওই গ্রামের মানুষরা খুব অবাক হয়ে যায়। ওই গ্রামের অন্যতম প্রভাবশালী একজন ব্যক্তি খালেক ব্যাপারী দেখে খুব প্যারা খেয়ে যে হ্যাঁ কি বলো, এখানে এরকম একটা পীরের আছে, আমি জানি না, এরকম কামেল পীরের একটা মাজার আছে। তারপর হলো কে মজিদ ওই পীরের মাজার থেকে কেন্দ্র করে আসলে সম্পূর্ণ তো ধারণার ব্যাপারে শুরু করে, এবং মোদাস্সের পীর নামে আদৌ কেউ আছে কিনা ওটা কিন্তু আসলে কেউ সঠিকভাবে জানে না। গতকালকে তোমাদের মধ্যে থেকে ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট আমাকে নক দিয়ে আমাকে বলতেছিল, মেবি রাব্বি নক দিয়ে আমাকে বলতেছে, ভাই এই মোহাম্মদনগর গ্রামের ইয়াকে কি বললাম মাতব্বরকে একটু বলো তো কমেন্টে, রাব্বি বাদে মোহাম্মদনগর গ্রামের মাতব্বরটাকে, মাতব্বরের নাম কি? মোহাম্মদনগর গ্রামের মাতব্বরের নাম কি? খালেক ব্যাপারী, তো আফরোজা বলতেছে এটা, ওকে। আর খালেক ব্যাপারী, সাবিনাও বলতেছে খালেক ব্যাপারী, ওকে। রোহান বা এত স্টাইলিশ নাম, রোহান আলী একজন বলতেছে, ওকে। সবার উদ্দেশ্যে জিনিসটা ক্লিয়ার করি। সো মোহাম্মদনগর গ্রামের প্রভাবশালী যে ব্যবসায়ী, সেই প্রভাবশালী ব্যবসায়ীর নাম হচ্ছে তোমার খালেক ব্যাপারী, এবং যিনি মাতব্বর তার নাম হচ্ছে রেহান আলী। বাচ্চারা পরীক্ষার আগে এই জিনিসটা একটু খেয়াল করো, খুবই কিন্তু ক্রিটিক্যাল একটা জায়গা ছিল এটা, ঠিক আছে? অ্যান্ড আমিও অ্যাকচুয়ালি যখন আমাকে রাব্বি কোশ্চেনটা করছে আমি নিজে একটু কনফিউজড হয়ে গেছিলাম, এবং আমারও একদম অ্যাট এ গ্লান্স খালেক ব্যাপারীর কথাই মাথায় আসছিল। তারপর রাব্বি নিজে বইয়ের একটা পার্টের ছবি তুলে দেখায়, এবং সেখানে আমি দেখেছি রেহান আলী। তারপর আমার নিজেরও বিশ্বাস হচ্ছিল না কী ব্যাপার, রেহান আলী কেন হইলো। তারপর আমি নিজে ইন্টারনেটে সার্চ করি, বইতে দেখি, অ্যান্ড দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মোহাম্মদনগর গ্রামের মাতব্বর
মাতব্বর। এই রাব্বি তোমার মাইট দিব। রেনান আলী কি রেহান আলী, তুমি তো ওই কি বলে কিডনির কি একটা জানি লাল কি রেনাল কি জানি ওই টাইপ বিষয়টা নিয়ে আসছো। সো ইয়েস, এখানে যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, আমাদের এই যে খালেক ব্যাপারী সাহেব রয়েছেন, খালেক ব্যাপারী সাহেব হচ্ছে প্রভাবশালী ব্যবসায়ী, এবং সে এতটাই প্রভাবশালী যে মানে হি প্লেস দ্য রোল অ্যাজ দ্য মাতব্বর। সে মাতব্বরের মতো রোল প্লে করে, বাট হি ইজ নট দ্য মাতব্বর। মাতব্বর ইজ রেহান আলী, ঠিক আছে? সো পোলাপান, এই লাস্ট মুহূর্তে একটা সুন্দর টেকনিক শিখাই দিলাম, সুন্দর একটা জিনিস তোমাদেরকে পড়াই দিলাম। কালকে যদি এই প্রশ্নটা আসে তাহলে কিন্তু সঠিক অ্যান্সার দিবা, আর সঠিক অ্যান্সার দিয়ে ফার্সিন ভাইয়ের কথা মনে করবা, ঠিক আছে? ওকে, অ্যান্ড ওকে, ঠিক আছে। এটাই, এই যে তোমার রেহান আলীর আসলে রোলই নাই পুরা গল্পে, একবার হলো রেহান আলীর নাম আসছে পুরা উপন্যাসটাতে। খালেক ব্যাপারী হলো একটা খালেক ব্যাপারী, এ তো হচ্ছে তোমার খুবই ভালো টাইপের একটা মানুষ না। সে আসলে নিজের জন্য অনেক কিছুই হলো করতে চায়, এবং তার নিজের স্বার্থের জন্য সে মসজিদের সাথে হলো বন্ধুত্ব করে। এইভাবেই চলতে থাকে। এবার মজিদ একদিন একটা বিয়ে করার কয়েকদিন পরে তার যে প্রথম যে স্ত্রী রহিমার উপর থেকে মন উঠে যায়। রহিমার উপর থেকে মন উঠে যাবার পরে পরবর্তী সময়তে দেখি সে এক কম বয়সী মেয়েকে বিয়ে করতে চায়, এবং সেই মেয়ের নাম হচ্ছে জমিলা। এই জায়গা থেকে একটা প্রশ্ন হলো প্রায় সময় আসে, মানে রেয়ারলি আসে দেখে এটা বলতেছে, সেটা হচ্ছে মজিদের দ্বিতীয় স্ত্রী জমিলাকে বিয়ে করার উদ্দেশ্য কী ছিল? এখানে তোমার উদ্দেশ্য ছিল দুইটা। একটা উদ্দেশ্য হচ্ছে কি, সে অল্প বয়সের মেয়েকে বিয়ে করার বাসনা প্রকাশ করছিল। সে চাইছিল যে রহিমা না, বরং জমিলার মতো অল্প বয়সে একটা মেয়ে তার ওয়াইফ হিসেবে থাকবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে রহিমা আসলে সন্তান ধারণ করতে পারছিল না। সন্তান ধারণ করতে না পারা বা গর্ভবতী হতে না পারা, এরকম একটা স্ট্যাটাস কো থেকে আমাদের যে কি বলে মজিদ ভাই আছে, মজিদ ভাই হলো কি বললো যে না, সে আরেকটা বিয়ে করবে। সো বেসিক্যালি রিজন হচ্ছে কি দুইটা, এই দুইটা রিজন আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। সো গেল, এবং লাস্টে দিয়ে আমরা দেখতে পাই যে সকল মানুষেরা যে এই আমাদের যে মজিদ ভাই আছে, মজিদ ভাইয়ের প্রতি এতটা বিশ্বাস করে, এবং যখনই হচ্ছে গিয়ে তোমার কোনো ঝড়ঝাপটা আসে বা যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ আসতে না, সবাই ভাবে যে মিস্টার মজিদ উইল সেভ দেম। বাট লাস্টলি আসলে মজিদ সেটা করতে পারে না, এবং তোমার সম্পূর্ণ উপন্যাসটার মধ্যে একটা কি বলে অনুধাবনমূলক অনেক হলো কি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিশ্বাসে খোদাই পাথর সেচক, ঠিক আছে? বিশ্বাসে খোদাই পাথর সেচক ব্যাখ্যা করো। এই যে তোমার অনুধাবনমূলক প্রশ্নটা আছে, এটা কিন্তু কাইন্ডলি সবাই যাওয়ার আগে দেখে নিবা, ঠিক আছে? ডান, আসি। সো লালসার উপন্যাসে বাংলাটনিকতার ব্যাখ্যা, ধর্মকে পুঁজি করে ব্যবসা, কে করছে এই কাজটা করছে তোমার আমার মজিদ ভাই। নিজের অস্তিত্ব বাঁচানোর লড়াই, অবভিয়াসলি মজিদের তো আসলে মানে খাওয়া পড়া কিছুই ছিল না, মানে সে তো হলো কে বেঁচে যাচ্ছে মারা যাচ্ছে এরকম একটা মধ্যবর্তী স্থানে অবস্থান করতেছিল, তাই না? তাই হলো গিয়ে মজিদ নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য বেসিক্যালি লড়াই করতেছিল। কার সাথে লড়াই করতেছিল? তার নিজের সাথে এবং নিজের গ্রামের পরিবেশের সাথে, এবং এটারই ফল হিসাবে সে হলো মোহাম্মদনগর গ্রামে এসে ধর্ম ব্যবসা শুরু করে। তারপর নিজের অস্তিত্ব বাঁচানোর লড়াই থেকে ধর্ম ব্যবসার বিষয়টা আসছে। মজিদের ক্রমবর্ধমান লোলুপতা, যখন সে মোহাম্মদনগর গ্রামে আসে, ধীরে ধীরে হচ্ছে তার লোলুপতা বৃদ্ধি পেতে থাকে। সে ধীরে ধীরে হলো আরও মানুষকে গ্রাস করতে চায়, এবং সম্পূর্ণ যে গ্রামটা রয়েছে, সম্পূর্ণ গ্রামটাকে নিজের জন্য করায়ত্ত করে ফেলতে চায়, এবং নিজের জন্য যে সম্পূর্ণ গ্রামটাকে করায়ত্ত করতে পারার একটা বাসনা, সে বাসনার জন্য দেখা যায় যে সে নানান রকমের কূটকৌশল অবলম্বন করতে থাকে। সে খালেক ব্যাপারীকে হাত করে ফেলে। খালেক ব্যাপারী যখন তার প্রথম স্ত্রীর জন্য ওই যে আওয়ালপুরের পীরের কাছ থেকে কোনো পানি পড়া আনতে চায়, সেটাও খুব হলো টেকনিক্যালি ধ্বংস করে ফেলে। ওই জায়গাতেও কিন্তু আলটিমেটলি নানান রকম সমস্যা সৃষ্টি করে। হ্যাঁ, লোলুপতা মানে হচ্ছে লোভী গ্রিডি, লোভী, ঠিক আছে? গেল। এরপর হলো 4 নাম্বার, রহিমার কাজ করার পারদর্শিতা। রহিমা তো খুবই একজন ভালো মানুষ ছিল, মানে একটা সোবার মহিলা। সে নানান রকম কাজ করতে পারতো, নানান রকম কাজে পারদর্শিতা ছিল, এবং তার আসলে স্বামী ভক্তি ছিল অতুলনীয়, ঠিক আছে? এই জায়গা থেকে যদি হলো গিয়ে আমরা চিন্তা করি, তার স্বামী ভক্তি ছিল অতুলনীয়। মজিদ যা বলে জি স্বামী, এরকম একটা হলো গিয়ে তার মানে অ্যাটেয়ার ছিল বা গেস্টার ছিল। মজিদ যা বলতো সে আসলে তাই করার চেষ্টা করতো, ঠিক আছে? তাই রহিমা এর পাশাপাশি ঘরের যে নানান রকম কাজকর্ম রয়েছে, সেই কাজকর্মের বিষয়টা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। নাম্বার 5, শিক্ষার গুরুত্ব এবং আক্কাসের প্রকৃতিশীলতা। আক্কাস মিয়া এমন একজন বান্দা যে হচ্ছে গিয়ে তোমার
স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল, বাট আমাদের খালেক ব্যাপারী আর কে যে মসজিদ রয়েছে, মসজিদ কাজটা করতে দেয় না। এই বিষয়টা বেসিক্যালি এখানে বলা হচ্ছে। এতটুকু ক্লিয়ার সবার কাছে? ওকে, আগাই। 6 নাম্বার, জমিলার প্রতিবাদী চরিত্র। জমিলা ইটসেলফ একটা প্রতিবাদী সত্তা ছিল। দেখো, অল্প বয়সী একটা মেয়ে, বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে স্বামীর বাড়িতে গেছে, দেখে স্বামী নানান রকম আকাম কুকাম করে বেড়াচ্ছে, তার মধ্যে কোনো নীতিকতা মানে মোরালিটি বলতে কিছু নাই, তার নিজস্ব কোনো মোরাল নাই, মানে সব কিছু মিলে খুবই একটা বাজে সিচুয়েশন কিন্তু এইখানে সে দেখতে পায়। এবং আস্তে আস্তে তোমার জমিলা মসজিদের এগেনস্টে তোমার ক্ষুব্ধ হতে থাকে। এবং একটা সার্টেন পিরিয়ড পরে যে জিনিসটা আমরা দেখি, মসজিদ যাই করে না কেন জমিলার কোনো রেসপন্স নেই, জমিলা হলে চুপচাপ হলে ওকে থাকে মসজিদের সাথে, এবং মসজিদকে নানানভাবে অপমান করে। অপমান করার একটা অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল একবার মসজিদের গায়ে হচ্ছে কি আমাদের জমিলা বেগম রয়েছেন, জমিলা বেগম থুথু মারে। এই যে সে থুথু মারে, এই থুথু মারা দেখে মসজিদ অনেক বেশি রাগ হয়ে যায়, অনেক বেশি ক্রোধান্বিত হয়ে যায়। তাকে হলো ওই পীর সাহেবের যেই মাজার রয়েছে, মাজারের ওখানে হচ্ছে কি তোমার ওখানে বেঁধে রাখে। সব কিছু মিলায় এই ছিল জমিলার ক্যারেক্টারটা। এবং জমিলার শেষ পরিণতিটা এরকম দেখায় যে সে পীর সাহেবের মাজারে সেন্সলেস হয়ে আছে, তার একটা পা পীর সাহেবের মাজারের উপরে। এটাও কিন্তু তার একটা প্রতিবাদী সত্তার পরিচায়ক। লাস্ট, ধর্ম ব্যবসায় প্রতিযোগিতা সৃষ্টি হবার হুমকি। এখানে তোমার মসজিদ ভার্সেস আওয়ালপুরের পীর, দ্যাটস ইট। ফারহান জিজ্ঞাসা করতেছো মেইনলি কোন ক্যারেক্টারগুলো এখান থেকে বেশি আসে। গুড কোশ্চেন ফারহান। নাম্বার 1 মসজিদ অবভিয়াসলি, নাম্বার 2 খালেক ব্যাপারী, নাম্বার 3 জমিলা, নাম্বার 4 আক্কাস আলী, অ্যান্ড নাম্বার 5-এ অ্যাকচুয়ালি অনেকগুলো মানুষই আসতে পারে, তবে তন্মধ্যে গুরুত্বপূর্ণ হিসাবে আসবে তাহের কাদেরের বাবা। ঠিক আছে, ওকে ফারহান, আই হোপ অ্যান্সারটা পাইছো তুমি। ভাই 3 নাম্বারটা আবার বুঝাই দেন। মসজিদের ক্রমবর্ধমান লোলুপতা। লোলুপতা মানে হচ্ছে কি লোভী। মসজিদ যখন প্রথমে এই গ্রামে আসে, গ্রামে আসার পরে সে গোয়াল ভরা গরু পায়, তারপর গোলা ভরা ধান পায়। কেন? গ্রামের মানুষরা তাকে দিতে থাকে, এবং সে যে এত পাইতে থাকে, পাইতে পাইতে অনেক মানে সে লোভী হয়ে যায়। ঠিক আছে, এরপরে হচ্ছে যদি আমি চিন্তা করি, মসজিদ হলে বিয়ে করে, বিয়ে করার পর দেখা যায় যে কিছুদিন পর তার রহিমার উপর থেকে মন উঠে যায়, সে তখন আরেকটা হচ্ছে বিয়ে করছে। এখানেও কিন্তু তার মধ্যে নারীদের প্রতি এক ধরনের লোভ আমরা দেখতে পাই। এরপর দেখি যে খালেক ব্যাপারীকে সে নানানভাবে নিজের আন্ডারে রাখতে চায়, কারণ ক্ষমতার লোভ দেখতে পাই, মানে ক্ষমতার লোভ, অর্থের লোভ, নারীদের প্রতি লালসা, সব কিছু বেসিক্যালি আমাদের মসজিদ ব্যাটার মধ্যে ছিল। অ্যান্ড এই কথাটা এখানে বলা হচ্ছে। দ্যাটস ইট, ক্লিয়ার আমরা? তাহের কাদেরের বাবা, ওই যে তাহের কাদেরের বাবাকে হচ্ছে কি অপদস্থ করা হয় না, ওই অপদস্থ করার দিকটা আসতে পারে। ভাইয়া আকাশ আলী, ও আক্কাস আলীটা বুঝাইতেন। আক্কাস আলী ছিল একজন তোমার শিক্ষিত ব্যক্তি মোহাম্মদনগর গ্রামের, যে আসলে গ্রামে তোমার কি প্রতিষ্ঠা করতে চেয়েছিল, স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল, বাট আমাদের মসজিদ সেটা করতে দেয় না। আক্কাস আলীর জায়গা থেকে এই কথাটাই গিয়ে আসবে। ঠিক আছে, ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। মাইশা হক, ক্লিয়ার। ওকে, আগাই তাহলে সামনের দিকে আসলে এমসিকিউ সলভ করি। আজকে 3:30 পর্যন্ত ক্লাসের আছে আমাদের, বাট আমি ট্রাই করবো তার আগে ক্লাস শেষ করে ফেলতে, বিকজ লাস্ট দিন বেশি ওয়েট করানো যাবে না ভাইয়া, আগামীকালকে পরীক্ষা। ঠিক আছে, শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। শস্যের চেয়ে টুপি বেশি মানে হচ্ছে তোমার ওই মসজিদের যে গ্রামটা, সেখানে শস্য ফলানোর চেয়ে টুপি পরা মানুষের সংখ্যা বেশি, মানে ধর্মশিক্ষা শিক্ষিত মানুষের সংখ্যা বেশি, ধর্মের আগাছা বেশি। ওই এলাকাতে মানুষেরা মেইন ধর্ম পালন করা চাইতে ধর্মান্ধতা এবং ধর্মকে পুঁজি করে নানা রকম আকাজ করার যে বিষয়টা, সেই আকাজ করার বিষয়টাকে বেসিক্যালি এখানে বোঝানো হচ্ছে, মানে ধর্মের আগাছা বেশি। তাহের কাদের উদ্দীপক রেয়ারলি হয়, রেয়ারলি। আচ্ছা, কোন এমসিকিউ পিডিএফ পাওয়া নাই? তুমি কি আমাদের ফর্মটা ফিল আপ করো না? ফর্ম ফিল আপ করলেই তো পাইতা। আচ্ছা ঠিক আছে, এমসিকিউ 1 এর অ্যান্সার দাও।
ওকে, একের সি বলতেছো অনেকে, হ্যাঁ অবভিয়াসলি এটার অ্যান্সার হবে কি তোমার মজিদ, কারণ হলো কি ধর্মযাজকের কথা বলা হচ্ছে, খ্রিস্টান ধর্মযাজক আর মজিদ হচ্ছে মুসলিম ধর্মযাজকের মধ্যে একজন। গেল। ঠিক আছে, এবার দেখো একই প্রশ্ন, নিজের যশ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করতে লাগলেন, এই মিলের কারণ হলো দুর্বল ক্ষমতা চিরস্থায়ী হয়, দুর্বলের ক্ষমতা চিরস্থায়ী হয়, ক্ষমতা ও প্রতিপত্তি হ্রাস পাওয়ার আশঙ্কা, প্রতিপক্ষের আবির্ভাব, প্রতিপক্ষের আবির্ভাব। অ্যান্সার বলো সবাই। অপমান সহ্য করতে না পেরে মুক্তা দাস তাহের কাদরের বাবা নিরুদ্দেশ হয়েছিল। দুয়ের অ্যান্সার বলো সবাই, মানুষজন দুয়ের অ্যান্সার বলো। দুয়ের ডি বলতেছো, দেখি এটার অ্যান্সার না, দেখো এখানে দুয়ের অ্যান্সার হবে কি সি, ঠিক আছে সিটা দেখি কি বলতেছে। প্রাগপুরের গ্রামে একজন খ্রিস্টান ধর্মযাজক এসে উপস্থিত হন, বিপদে আপদে সাধারণ মানুষ তার কাছে আসতে শুরু করলে গ্রামের পুরোহিত নিজের যশ নষ্ট হওয়ার আশঙ্কা করতে লাগলেন, দুর্বলের ক্ষমতা চিরস্থায়ী। এবার মজিদ এখানে চিন্তা করি, ক্ষমতা ও প্রতিপত্তি হ্রাস পাওয়ার আশঙ্কা, হ্যাঁ আরেকটা কম্পিটিটর চলে আসছে, এটা হইতে পারে, কলমটাই পড়ে গেল, এটা কোনো কথা। আচ্ছা, এরপর দেখি ক্ষমতা ও প্রতিপত্তি হ্রাস পাওয়ার আশঙ্কা, 3 নাম্বার কি বলতেছে, প্রতিপক্ষের আবির্ভাব, মাত্রই বললাম এটা তোমার প্রতিপক্ষ চলে আসছে, এবং দুর্বলের ক্ষমতা চিরস্থায়ী হয়, এটা তো কখনোই হয় না, ঠিক আছে, এটা ফার্স্টই বাদ, তার মানে অ্যান্সার হবে তোমার 2 ও 3। ওকে, ক্লিয়ার সবাই? ইয়েস, আই হোপ ক্লিয়ার। আগাই সামনের দিকে, নিচু একটা জায়গা ভরাট করে একটা উদ্দীপক দিয়েছে, গ্রামের ছেলেরা মাঠ বানাবে বলে চেয়ারম্যানকে প্রস্তাব করলো। কিছুদিন পর চেয়ারম্যান সাহেব সেখানে একটা বিশাল মার্কেট তৈরি করলো। লাল সালু উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে চেয়ারম্যান, বলো। অবভিয়াসলি তাচিম, তোমাদের সবার জন্য দোয়া থাকবে। ওকে, সবাই এবার এটা অ্যান্সার বলো। সুফিয়া, তোমাদের সবার জন্য দোয়া, অনেক অনেক দোয়া। ওকে, অ্যান্সার বলো সবাই এটার। এই মানুষজন, তোমরা কি আমাদের ইয়াটা ফিল করতেছো? কি বলে ফর্মটা, ফর্ম ফিল না করে ক্লাস স্লাইড কিন্তু পাবা না। আর আজকের ক্লাসে আসলে দাগানো স্লাইড বলতে কিছু থাকবেও না, সো এই ক্লাস স্লাইডটাই কিন্তু মেইন, সবাই কিন্তু ফর্মটা ফিল আপ করে ফেলো। ঠিক আছে, এটার অ্যান্সার হচ্ছে কি তোমার মজিদ, এটার অ্যান্সার হচ্ছে কি তোমার, স্যার এইটার অ্যান্সার একেবারে দেওয়া, মানে এটার অ্যান্সার হবে কি তোমার মজিদ, ঠিক আছে। কিভাবে মজিদ, স্লাইড কেমনে পাবা, আগে তোমার ফর্মটা ফিল আপ করো, নাহলে স্লাইডটা পাবা না। অ্যান্সার হচ্ছে কি মজিদ, কিভাবে নিচু একটা জায়গা ভরাট করে গ্রামের ছেলেরা খেলার মাঠ বানাবে বলে চেয়ারম্যানকে প্রস্তাব করলো, চেয়ারম্যান বিশাল মার্কেট তৈরি করলো। লাল সালু উপন্যাসে আকাশ চাইছিল তোমার কি করতে, আকাশ চাইছিল হচ্ছে কি মসজিদ তৈরি, কি বলি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে, বা মসজিদ সেটা করতে দেয়নি, বরং ওই টাকাটা তার যে মাজার রয়েছে মাজার এসে দান করার ব্যবস্থা করে। তার অ্যান্সার হবে কি মসজিদ। ময়মনসিংহ বোর্ড 2022-এর প্রশ্ন। একই একটা জায়গায় উদ্দীপকের চেয়ারম্যানের উদ্দেশ্যে লাল সালু উপন্যাসে কোন বিষয়টি প্রকাশিত হয়, অবভিয়াসলি তোমার স্বার্থপরতা। চেয়ারম্যানও স্বার্থপর ছিল, মসজিদও স্বার্থপর ছিল, মসজিদ টাকাটা নিজের মতো আত্মসাৎ করে নিছে। এবার হচ্ছে চলে আসছে, অ্যান্সার হচ্ছে লাল সালু গেল। এবার আমরা সিরাজউদ্দৌলা যে নাটকটি রয়েছে, সিরাজউদ্দৌলা নাটকের ভিতরে আমরা প্রবেশ করব। ওরা পান রেডি সবাই? কাল বিকাল 4টায় আমাদের ফ্ল্যাগশিপ টাইম, বিকাল 4টায় আমি এবং তোমাদের ফারান সাকিব ভাই চলে আসবো কালকে এই ক্লাসটা নিতে, বিকাল 4টায়। আফটার এক্সাম একটা ধুমধুমার ক্লাস হবে ইনশাল্লাহ। আচ্ছা, এই স্টুডেন্টস, তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষার ডেটটা জানি কবে, আমি না ভুলে গেছি। বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষার ডেটটা কবে? সাদিয়া, ফর্মটা পিন করে দেওয়া আছে। আচ্ছা, তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা এক্সাম 2 তারিখে? আচ্ছা, বুঝতে পারছি। কুল, লিঙ্ক খুঁজে পাই না। 2 তারিখ। আর তোমাদের পরীক্ষাতে 11টা থেকে 1টা পর্যন্ত, তাই না বাচ্চারা, তোমাদের এক্সাম?
মঙ্গলবার। ঠিক আছে, ঠিক আছে, ওকে, অ্যালাইন্ড অ্যালাইন্ড অ্যালাইন্ড। আচ্ছা, সবাই রেডি? সিরাজউদ্দৌলার চরিত্র মনে থাকে না? হাই হাই, এটা তো সমস্যা। এটার সলিউশন কি? সিরাজউদ্দৌলা থেকে সিরাজউদ্দৌলা, ও তো ওই, ঘষিটি তো ঘষিটি। এরপর আসে মীর জাফর, প্রধান সেনাপতি, রায়দুর্লভ, জগৎ শেঠ, রাজবল্লভ, ইয়াল্লুৎফু খা, এরা সবাই তোমার বেসিক্যালি বিদ্রোহ করছে। অ্যান্ড এর মধ্যে তোমার উমিচাঁদ একজন আছে, উমিচাঁদও কিন্তু বিদ্রোহ করছে, মানিকচাঁদ সেও বিদ্রোহ করছে, বাট সবার মধ্যে হচ্ছে গিয়ে রায়দুর্লভ মোস্ট প্রবাবলি সবচেয়ে বেশি তোমার লোভী ছিল। ঠিক আছে, হ্যাঁ, লাল সালুর কিওয়ার্ডই এনাফ। সৃজনশীলে গ ঘ অনুধাবন অংশে শুধু মূল ভাব লিখবে না, গল্পে প্রাসঙ্গিক চরিত্রের অনুধাবন অংশে মূল ভাব প্রাসঙ্গিক চরিত্র আনার দরকার নেই, যদি পারো এক সেন্টেন্স আনবা। আচ্ছা, 2 hours বানাই দিলেন এক্সাম, আচ্ছা হইলে তো ভালোই হইতো। আচ্ছা ওকে মানুষজন, 3টা বেজে গেছে, আই থিঙ্ক উই শুড নট মেক সো ডিলে। আমরা হচ্ছে গিয়ে আগাই সামনের দিকে। সিরাজউদ্দৌলা নাটকে বাংলা টনিক ও তার ব্যাখ্যায় সিরাজ ভাইয়ের দেশপ্রেমটা আমরা শুরু থেকেই দেখছি। উনি অ্যাকচুয়ালি একজন দেশপ্রেমিক বান্দা ছিলেন, এবং দেন উমিচাঁদ বেশি লোভ ছিল। হ্যাঁ, স্কাউন্ড্রেল উমিচাঁদ, ইয়াস, উমিচাঁদ বেশি লোভী ছিল। এই উমিচাঁদ একটা মনে রাখ বেশি দেয়, বাকি দুটা সেম ক্যাটাগরি। ওকে ভাইয়ের নাটকের, এই নাটকের নায়ক একজনই সিরাজ, বাকি সবগুলা ভিলেন, আর কেউ নাই। আচ্ছা না, আরেকটু বলি, সিরাজের পাশাপাশি আছে কয়েকজন, সিরাজ, মোহনলাল, সাফরে, এরা হচ্ছে কি সবাই হিরো, বাকি সবাই ভিলেন। ঠিক আছে, এরা হিরো, বাকি সবাই ভিলেন। আর স্টার্ট করি। বিশ্বাসঘাতকতা মীর জাফর, উমিচাঁদ, রাজবল্লভ, রায়দুল্লভ, তারপর হচ্ছে গিয়ে জগৎ শেঠ, ইয়াল্লুৎফু খা, মির্জা ইরিচ খা, সবাই কিন্তু আমাদের কি করেছে, আমাদের হচ্ছে, আমি যদি হলো চিন্তা করি, বিশ্বাসঘাতকতা করছে কার সাথে? সিরাজের সাথে, এবং সিরাজের যে সম্পূর্ণ প্লাটুনটা আছে, সিরাজের সম্পূর্ণ প্লাটুনের সাথে। গেল সিরাজের অপরিপক্কতা এবং দূরদর্শী না হওয়া। অপরিপক্কতা কেমনে? সে আসলে মানে বুঝতে পারতেছিল যে তোমার আমার মীর জাফর হলো ওকে বিশ্বাসঘাতকতা করতেছে, বাট বারবার সে তার উপরে বিশ্বাস করতেছিল যে না, বিশ্বাসঘাতকতা করছে ঠিক আছে, বাট মূল যুদ্ধের সময় সে আর বিশ্বাসঘাতকতা করবে না, সে হচ্ছে গিয়ে দেশের জন্য কাজ করবে, দেশের মানুষের কথা চিন্তা করবে। এটা তার অপরিপক্কতার বিষয়। এবং দূরদর্শীটা হচ্ছে কি এরকম, মানে সিরাজ এটা বোঝা উচিত ছিল যে এই মুহূর্তে বিশ্বাসঘাতকতা করতেছে, সে যুদ্ধক্ষেত্রে বিশ্বাসঘাতকতা করতে পারে। এই যে তোমার দূরদর্শীর বিষয়টা, এটা হচ্ছে এখানে নাই, তাই এখানে 3 নাম্বার পয়েন্টটা আসছে। 4 নাম্বারটা ইংরেজদের চতুরতা এবং শাসন করার বাসনা। চতুরতা কেমনে? যে ক্লাইভ ভাই, ক্লাইভ যেরকম উমিচাঁদকে একদম শোয়াই দিছিল, কেমনে? ওই যে উমিচাঁদ হচ্ছে গিয়ে তোমার 20 লক্ষ টাকা পাওয়ার আশা করছিল, বাট জাল দলিল করলে, একটা জাল দলিল করে ওরা করতে দিল না, এটা একটা উৎস। আর একটা হলো ক্লাইভ চাইছিল কি বলে মীর জাফরকে বসায়, সে হচ্ছে মীর জাফরকে পুতুলের মতো কন্ট্রোল করবে, তাই এই জায়গা থেকে চতুরতার বিষয়টা আসে। আর শাসন করার বাসনা, যাতে বাংলায় আরও স্বাধীনভাবে ওরা ব্যবসা করতে পারে। আচ্ছা ভাইয়া, শুধু লাল সালু যে বললাম তো এটাই এনাফ। ভাইয়া গাইডে আছে মোহনলালকে গুলি করে হত্যা করে, বইতে আছে বিষ খাই, বইতে যেটা আছে সেটাই। আচ্ছা, এরপর দেখি ইংরেজদের চতুরতা ও শাসন করার বাসনা। ইংরেজরা চাচ্ছিল বাংলা যাতে আরো অনেক দিন তারা শাসন করতে পারে বা ব্যবসা করতে পারে এবং রাজনীতি করতে পারে, তাই আসলে ওদের বাংলা, বিহার, উড়িষ্যা দখল করার একটা ইচ্ছা ছিল। ওকে, হ্যাঁ, এসএমপি স্লাইডে হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ পার্টিকুলার কোনো দৃশ্য যদি জিজ্ঞেস করে ইম্পর্টেন্ট কিনা বলতে পারবো না, তবে শেষ দৃশ্যটা যেখানে সিরাজ মারা যায় এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর ওরা যে দলিল সাইন করে বিশ্বাসঘাতকতার, ওই দৃশ্যটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, এবং উপকারীর উপকার স্বীকার না করা, এটা দিয়ে আসলে মোহাম্মদী বেগকে বোঝানো হয়। মোহাম্মদী বেগকে সিরাজ এবং সিরাজের মা বাবা নানানভাবে হলো গিয়ে হেল্প করছে, নানানভাবে হলো তাদেরকে সহায়তা করছে, বাট মোহাম্মদী বেগ শেষমেশ 10,000 টাকার লোভে সিরাজকে হত্যা করে ফেলে। ঠিক আছে, সো দিজ আর দ্য সিরাজউদ্দৌলা বাংলা টনিক। গেল, ওকে, ঠিক আছে, ডান। আগাই সামনের দিকে। এবারে আমরা বেশ কিছু এমসিকিউ হলো গিয়ে সলভ করবো। দেখি, সিরাজের কোন অমাত্য নিরীশ্বরবাদী জৈন ধর্মের অনুসারী ছিলেন?
হ্যাঁ, সিরাজ নাটের মূল ভাবটা পলাশির যুদ্ধের সঙ্গে রচিত, ঠিক আছে। সাফরের আসল পরিচয়, সে ছিল একজন ফরাসি সৈনিক, ফ্রেঞ্চ একজন সৈনিক ছিল। ঠিক আছে, একের অ্যান্সার বলো। জগৎ শেঠ, মিরন, উমিচাঁদ, ভাইয়া 10,000 নাকি 5,000 হবে? গুড কোশ্চেন। মোহাম্মদী বেগ, মোহাম্মদী বেগ 10,000 টাকার বিনিময় সিরাজকে হত্যা করে। এর মধ্যে অগ্রিম নেয় 5,000 টাকা। অগ্রিম নেয় 5,000 টাকা এবং মারার পরে নেয় 5,000 টাকা, ঠিক আছে। এটা আমাদের মাথায় কিন্তু রাখতে হবে। ওকে মানুষজন, আগাই সামনের দিকে। ঠিক আছে, আগাই। সো এটা জগৎ শেঠ ঠিক বলেছো। মীর জাফর নবাব হওয়ার পর ক্লাইভ কোন এলাকার স্থায়ী মালিকানা পায়? পলাশীর, কলকাতার, আলীনগরের নাকি 24 পরগনার? অমাত্য মানে বুঝলাম না। অমাত্য মানে হচ্ছে কি তোমার যারা ওই সিরাজের আন্ডারে ছিল তারাই। 10,000 টাকার চুক্তিতে 5,000 টাকার অগ্রিম হত্যা করে, ঠিক আছে। আচ্ছা, 2-এর ডি বলতেছে, হ্যাঁ অ্যান্সার হচ্ছে 24 পরগনা, ঠিক আছে। এরপর বলো, ইংরেজদের হয়ে যুদ্ধ করছে কোম্পানির টাকার জন্য, তা বলে বাঙালি কাপুরুষ নায়ক ওয়ালি খানের এই উক্তিতে কি প্রকাশ পেয়েছে? অ্যান্সার দাও। ওয়ালি খানের এই উক্তিতে কি প্রকাশ পেয়েছে? লবণ চাষে আসতেছি, দাঁড়াও আসতেছি, শেষ করে নেই। 3-এর সি, হ্যাঁ অবভিয়াসলি এটার অ্যান্সার হবে গিয়ে তোমার জাতীয়তাবোধ। ওয়ালি খান তো জাতে তো বাঙালি, বাট ওখানে এসে চাকরি করতো। ওকে গেল। এরপর দেখে উমিচাঁদ কোথা থেকে বাংলাদেশ এসে? মাদ্রাজ, লাহোর, কলকাতা, পাঞ্জাব। মাদ্রাজ, লাহোর, কলকাতা, পাঞ্জাব। মাদ্রাজ, লাহোর, কলকাতা, পাঞ্জাব। ওকে, দ্য অ্যান্সার ইজ লাহোর। আমাদের উমিচাঁদ লাহোর থেকে আসছে। ওকে, আজকের কাছে লাস্ট প্রশ্ন। আমি চিরকালই ইংরেজদের বন্ধু উক্তিটি কার? আমি চিরকালই ইংরেজদের বন্ধু উক্তিটি কার? আমি চিরকালই ইংরেজদের বন্ধু উক্তিটি কার? পাঁচের অ্যান্সার বলো। ওকে, অনেকে বলছে 5-এর সি, দ্য অ্যান্সার ইজ ইয়াস, উক্তিটি হলো গে উমিচাঁদের। গেল। আচ্ছা, লবণ চাষের বিষয়টা বেসিক্যালি নবাব সিরাজউদ্দৌলা তার যে দরবারে যখন ইংরেজরা আসছে, ইংরেজরা বলতেছে লবণ চাষের যে বিষয়টা, তোমার আমাদের দেশের যে মাটি আছে, মাটিতে লবণ চাষ করলে মাটির অনেক ক্ষতি হতো, ঠিক আছে। সো সিরাজ লোকে ওই লবণ চাষের বিষয়টা করতে মানা করছিল, এবং শুধুমাত্র তাই না, কৃষকরা করে চাচ্ছিল না, বা জোর করে ইংরেজরা তাদেরকে লবণ চাষ করাইছে, নাম্বার 1। নাম্বার 2, একটা লবণ চাষি ছিল, সে হচ্ছে তোমার ইংরেজদের কাছে লবণ বেচতে চাচ্ছিল না,
ঠিক আছে, এই যে তোমার বেচতে না চাওয়ার বিষয়টা, বিক্রি না করে চাওয়ার বিষয়টা, এটাও তোমার ইংরেজরা পছন্দ করেনি, ইংরেজরা জন্য ওই লবণ ব্যবসায়ী সব কিছু ধ্বংস করে ফেলছে। এটাই তোমার এন্টায়ার বিষয়টা। আচ্ছা, আমাদের একজন স্টুডেন্ট হিমিকা বলতেছে যে লাস্ট টনিকটা বুঝাই দিতে। ঠিক আছে, যাই। আচ্ছা, উপকারীর উপকার স্বীকার না করা, হিমিকা তুমি যদি এটা বলে থাকো তাহলে অমাত্য মানে হচ্ছে বর্তমান আমলার মন্ত্রী, দ্যাটস ইট। আচ্ছা হিমিকা, তোমার প্রশ্নের অ্যান্সারটা দিই। সো লাস্ট অনেক কি বলছে, উপকারীর উপকার স্বীকার না করা। এই যে মোহাম্মদী বেগ ভাই আছেন, মোহাম্মদী বেগকে সিরাজের মা বাবা জৈনুদ্দিন খান এবং আমিনা বেগম লালন পালন করেছেন। ঠিক আছে, এই যে তোমার লালন পালন করার বিষয়টা পরবর্তী সময়তে যদি হলো কি আমি চিন্তা করি, আমাদের এই মোহাম্মদী বেগকে সিরাজও অনেক বেশি পছন্দ করতেন। কিন্তু যখন সিরাজকে মারার টাইম আসলো, মীর জাফরের ছেলে মোহাম্মদী বেগকে নিয়োগ করে, আর মোহাম্মদী বেগ সুন্দর মতো সিরাজকে সে হত্যা করে ফেলে। এবং শেষ মুহূর্তে, মৃত্যুর আগ মুহূর্তে সিরাজ মোহাম্মদী বেগকে বলছিল যে দেখো ভাই, আমাকে অ্যাটলিস্ট 2 রাকাত নফল নামাজ আদায় করতে দাও আল্লাহর ওয়াস্তে। বাট সে দেয় না, অ্যান্ড সিরাজকে গুলি করে, গুলি না কি বলে, খঞ্জর দিয়ে মানে চাকু দিয়ে কোপায় কোপায় মেরে ফেলে। সো এটাই ছিল তোমার উপকারীর উপকার স্বীকার করা না বিষয়টা। ভাই লিঙ্কটা আবার দেন, তোমরা কি কমেন্ট সেকশনটা দেখতে পাচ্ছ না? কমেন্টে কিন্তু দেওয়া আছে। আচ্ছা হিমিকা, বুঝতে পারছো এবার? নাও আবার দিলাম তোমাদেরকে। হিমিকা এবার বুঝছো? লিঙ্কটা আমিও পাই না, যাও আবার দিয়েছি তোমাদেরকে, এবার দেখো। ওকে, থ্যাংক ইউ হিমিকা ফর রেসপন্সিং। একজন বলছে 3 নাম্বারটা, সিরাজের অপরিপক্কতা এবং দূরদর্শিতা। ওই যে সিরাজ হলো অপরিপক্ক ছিল কারণ অবিশ্বাসীর উপরে সে বিশ্বাস স্থাপন করছে, এবং দূরদর্শীর এজন্য ছিল না, মানে ভবিষ্যৎ এই জন্য সে দেখতে পাচ্ছিল না, কারণ সে মীর জাফর ভাবছিল যে মীর জাফর যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করবে। বাট যে এই মুহূর্তে আমি যদি হলো চিন্তা করি, এই মুহূর্তে যে হলো প্রপারলি কোনো ভালো করে কাজ করতে পারতেছে না, সে তো আসলে যুদ্ধক্ষেত্রেও তোমার বিশ্বাসঘাতকতা করবে। এই জিনিসটা আমাদের ইয়াটা মানে সিরাজ বুঝতে পারেনি। দেশপ্রেম তো দেশকে ভালোবাসা, জাতীয়তা বোধ মানে কালেকটিভ যে ইচ্ছাটা, মানে তোমার ন্যাশন হিসেবে তুমি কি প্রতিবাদী নাকি প্রতিবাদী না, সেই বিষয়টা এখানে বোঝানো হচ্ছে। 1 নম্বর এমসিকিউটা, নিরীশ্বরবাদী জৈন ধর্মের অনুসারী। নিরীশ্বরবাদী জৈন একটা ধর্ম, যে ধর্মে আসলে মানুষজন মনে করে ঈশ্বর বলতে কেউ নাই, স্রষ্টা বলতে কেউ নাই, আমরা এমনি এমনি আসছি। ঠিক আছে, ওই ধর্মের অনুসারী ছিলেন জগৎ শেঠ। সো ইয়াস, ডান বাচ্চারা। আজকের ক্লাসটা বলছিলাম বেশিক্ষণ হবে না, হাফ অ্যান আওয়ারের মধ্যে কিন্তু আমরা ক্লাসটা শেষ করতে পারতেছি। 4 নাম্বার টনিকটা আবার বলেন দেখি। চার নাম্বার টনিকটা কি বলতে, সিরাজের ইংরেজদের চতুরতা এবং শাসন করার বাসনা। ওই যে ইংরেজদের তোমার ক্লাইভ তো অনেক চতুর ছিল না, চালাক চতুর ছিল, সেই বিষয়টা এখানে বলা হচ্ছে। অ্যান্ড হলো শাসন করার ইচ্ছা, ইংরেজ চাচ্ছিল বাংলায় আরও ব্যবসা স্থাপন করতে, সেই বিষয়টা এখানে মূলত বলা হচ্ছে। ওকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বর্বরতা। ওই যে তোমার আমাদের যে লোকাল পিপলদের আছে, সাধারণ মানুষদের নির্যাতন করতো, তাদেরকে লোকে জোর করে লবণ চাষ করাতো, পণ্য বিক্রি না করলে তাদের কাছে এই সাধারণ মানুষদের উপরে অত্যাচার করতো। এইটা ভাইয়া আগের স্লাইড তো পাও নাই, আগের স্লাইডের জন্য নিশ্চয়ই তুমি ফর্ম ফিল আপ করো নাই। ফর্ম ফিল আপ করলে অবশ্যই পাই। তা আজকের ক্লাসের স্লাইডটা, আজকের ফর্মটা ফিল আপ করো, আজকের ফর্মটা পাইলে আগেরটা হলো পেয়ে যাবা। যারা যারা ফর্ম ফিল আপ করছো আজকের স্লাইড পাইছো না? সিরাজ, মীর জাফর, ক্লাইভ বেশি ইম্পর্টেন্ট, আর খুশিতে বেগম। আজকে যারা যারা হলো গিয়ে তোমার ফর্ম ফিল আপ করেছো, ওটা কি স্লাইড পেয়েছো? যারা যারা ফর্মটা ফিল আপ করেছো তোমরা কি স্লাইড পাইছো? ওকে সাবাস, নাদিয়া পেয়েছে। তার মানে যারা যারা ফর্ম ফিল আপ করছে অবভিয়াস স্লাইডটা পাইছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, দ্য এন্ড ইজ হেয়ার। সো তোমাদের সাথে মোটামুটি বলতে গেলে শেষ মুহূর্তের প্রস্তুতি করতে হলো গিয়ে যারা হলো তোমরা ছিলা, সেই শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স তোমাদের সাথে প্রথম আমার কমিউনিকেশন হয়,
সেখান থেকে আসলে পরবর্তীতে এসএমপির কোর্সগুলো গেল, নিয়মিত তোমাদের জন্য বাংলা টনিক বানানো শুরু করলাম, বাংলা টনিকের প্রায় একটা প্লে লিস্টের মতো হয়ে গেল, সেগুলো থেকে তোমাদের সাথে পরিচয় শুরু হয়। তোমাদের মধ্যে অনেকেরই ডাউট সলভ তোমাদের পরীক্ষার 3 মাস আগেই আমি করছি, অনেকভাবে হেল্প করার ট্রাই করছি, সেখান থেকে পরিচয় শুরু হয়। এবং আমার কাছে মনে হয় লাস্ট যেই জায়গাটা থেকে তোমার পরিচয়টা শুরু হয় সেটা হলো শেষ 9 দিন ধরে তোমাদের সাথে, মানে বলতে গেলে লাস্ট গত শনিবার থেকে শুরু করে এই শনিবার, এই 1 সপ্তাহের মধ্যে ইনক্লুডিং এফআরএল ক্লাস লাস্ট 7 দিনের মধ্যে 6 দিন আমার তোমাদের সাথে দেখা হয়েছে। আমার কিন্তু ফ্রি মিশনের ক্লাসটা গত শনিবার শুরু হয়েছিল, আজকে আরেক শনিবার, এই 8 দিনের মধ্যে 6 দিন আমার তোমাদের সাথে দেখা হয়েছে। তো জানি না বন্ডিংটা কেমন হয়েছে তোমাদের সাথে, বাট আমি এক জায়গা থেকে যদি হলো গিয়ে চিন্তা করি, মোটামুটি আমি আমার এন্ড থেকে শতভাগ চেষ্টা করেছি যাতে তোমাদেরকে হলো গিয়ে হায়েস্ট কোনো একটা সার্ভিস দিতে পারি, অ্যান্ড তোমরা যাতে তোমাদের জায়গা থেকে খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারো। ওকে, কনক্লুডিং বক্তব্যটা দিব। এর মধ্যে হচ্ছে পিহা একটা প্রশ্ন করছে, তিনি নবাব নাকি ফকির। উক্তিটি ক্লাইভ মীর জাফরকে উদ্দেশ্য করেছিল। মীর জাফর যখন হচ্ছে নবাব হন, নবাব হওয়ার পরে তিনি ওই সিংহাসনের পাশে দাঁড়ায় ছিল, তিনি চাচ্ছিলেন ক্লাইভ যে তাকে হাতে ধরে সিংহাসনে বসাই দেন। এই যে নবাব মীর জাফর যে পরনির্ভরশীল, এই পরনির্ভরশীলতার বিষয়টা বুঝাইতে মূলত আলোচনাটি করা হয়েছে। আচ্ছা আচ্ছা, রাব্বি যেমনে আছে অমনি দাঁড়ায় ছবি না, কোনো সমস্যা নেই। সো যেটা বলতেছিলাম, মোটামুটি হচ্ছে গিয়ে তোমাদের সাথে লাস্ট 6 দিনে অনেক কথাবার্তা হয়েছে, এবং 6 দিনে আমি এভারেজে দেখছি অ্যাটলিস্ট 100 জন করে আমার লাইফটা দেখছো, তো আমরা 6 দিনে অ্যাটলিস্ট 600 জন আমার লাইফটা দেখছো। শেষ মুহূর্তে তোমাদের উদ্দেশ্যে আর বলার কিছুই নাই, বাট ছোট্ট একটা কথা বলি, এটা হচ্ছে আমার এন্ড থেকে আমি সর্বচেষ্টা করি যাতে বাংলায় তোমার রেজাল্টটা হলে নিশ্চিত হয়, এবং আগামীকালকে যখন পরীক্ষা হলে যাবা প্রশ্ন 100% কমনও আসতে পারে, 50% কমনও আসতে পারে, কমন নাও আসতে পারে। তার কারণ হচ্ছে একটাই, বোর্ড কিন্তু প্রত্যেকবার অভিন্ন, মানে প্রত্যেক বছর অনন্য একটা প্রশ্ন করে, যেটা আগের বছর সাথে মেলে না। বাট আমি যেভাবে পড়িয়েছি এটা যদি ফলো আপ করো, পরীক্ষার হলে প্রত্যেকটা লাইন লেখার সময় আমার কথা মনে পড়বে ইনশাল্লাহ। সো তোমাদের কাছে আমি অ্যাকচুয়ালি এই প্রার্থনাটাই করছি যে পরীক্ষার হলে যদি একটা সেন্টেন্স লেখার পরেও যদি আমার কথা মনে পড়ে যে না, ফারসিন ভাই তো এই পয়েন্টার কথা বলছিল, ওই পয়েন্টারটাতে আমি লিখতেছি, আমি তাহলে খুবই কৃতজ্ঞ হব তোমাদের কাছে। জাস্ট একটা লাইন লেখার সময় যদি আমার কথা মনে পড়ে, নাম্বার 1। নাম্বার 2, পরীক্ষার হলে যাবা, পরীক্ষা হলে যাওয়ার আগে আজকে রাতে তোমাদের কিছু বেসিক কাজ আছে। আজকে রাত্রে 10:30 থেকে 11টার মধ্যে তোমাদের ফান্ডামেন্টাল কিছু কাজ করতে হবে। নাম্বার 1, প্রবেশপত্র নিয়ে এসছো কিনা দেখতে হবে। নাম্বার 2, রেজিস্ট্রেশন কার্ড নিয়ে এসছো কিনা দেখতে হবে। নাম্বার 3, একাধিক পেন্সিল নিয়ে এসছো কিনা, অ্যাটলিস্ট 2টা পেন্সিল, 2টা রাবার, এবং হচ্ছে তোমার স্কেল যেটা মার্জিন করার জন্য সেই স্কেল নিয়ে এসো কিনা, এই 5টা জিনিস। অ্যান্ড 2 রকমের কলম নিবা, কালো কলম 2টা, নীল কলম 2টা। এইগুলা আজকে রাত্রে 10:30 থেকে 11টার মধ্যে গুছায় ফেলবা। 11টা থেকে 11:30টার মধ্যে তোমরা যে যার ধর্ম অনুযায়ী, যারা মুসলিম তারা এশার নামাজ আদায় করবা, যদি হলো এশার নামাজ আগে না পড়া হয়ে থাকে, যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছে তারা যে যার ধর্ম অনুযায়ী নিজেদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবা যাতে আগামীকালকের পরীক্ষাটা সঠিকভাবে করার তোমরা যাতে মানে তোমাদের স্রষ্টা যাতে তোমাদেরকে সহায়তা করে, ঠিক আছে। এরপর অবভিয়াসলি ম্যাক্সিমাম রাত 11:30টার মধ্যে তোমরা সবাই কিন্তু ঘুমায় যাবা। তোমরা সবাই যদি হচ্ছে ঘুমায় যাও তাহলে কিন্তু আগামীকালের পরীক্ষাটা একদম 100তে 100 হবে, টপ নচ হবে। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট, যদি হচ্ছে তোমাদেরকে শেষ আরেকটা কথা বলি, কালকের পরীক্ষাটা তুমি, হ্যাঁ, পরীক্ষার যে যুদ্ধক্ষেত্রটা, সেই যুদ্ধক্ষেত্রে তুমি নামছো, তুমি নেমে হচ্ছে পরীক্ষা দিচ্ছ, বাট একটা কথা মনে রাখো, ইনভিজিবল ওয়েতে, অদৃশ্যভাবে তোমার সাথে কালকে আরও 2টা মানুষ পরীক্ষা দিবে, এক তোমার মা আর এক তোমার বাবা। যাদের মা বাবা সবাই এখনো বেঁচে আছে, আল্লাহ সবার হায়াত দারাজ করুক, তাদের জন্য হলেও কালকের পরীক্ষাটা অনেক বেশি ভালো করতে হবে। অ্যান্ড ইয়াস, অ্যাপার্ট ফ্রম দ্যাট, পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে, পরীক্ষার হলে যাই হোক না কেন, পরীক্ষা হল তোমার সাথে অনেক বাজে কোনো ঘটনা হোক না কেন, পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে একটা জিনিস মাথায় রাখবা, দিস এক্সাম হ্যাজ গান। এই এক্সাম নিয়ে তোমার আর কিচ্ছু করার নাই। সো
পরীক্ষা ভালো হোক খারাপ হোক ডাজন্ট ম্যাটার, ইউ নিড টু প্রিপেয়ার ইউর সেলফ ফর ইউর নেক্সট বাংলা সেকেন্ড পেপার এক্সাম। অ্যান্ড টু সাপোর্ট ইউ আমরা ঠিক আগামীকাল বিকাল 4টায় আমি এবং তোমাদের সবার প্রিয় ফারহান সাকিব ভাইয়া আসবো বাংলা দ্বিতীয় পত্রের এফআরএল লাইভ ক্লাস নিয়ে। অ্যান্ড সেই লাইভ ক্লাসটিতে কিন্তু তোমাদের জন্য 100% প্রিপারেশন করার জন্য আমি আর তোমাদের ফারহান ভাইয়া সর্বোচ্চ চেষ্টা করব। অ্যান্ড ইয়েস, তোমাদেরকে দিন শেষে আরেকটা কথা বলি, সেই কথাটা হচ্ছে বাংলার প্রথম পত্রে আমরা যদিও কমন ফলানোর কোনো প্রকার গ্যারান্টি দিতে পারি না, বাট বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমরা সেই গ্যারান্টিটা দিতে পারি। বিগত বছর প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা যে এফএলএল ফাউন্ডেশনটা বানিয়েছি সেটা ইনশাআল্লাহ বাংলা দ্বিতীয় পত্রে তোমাদেরকে 100% না হলেও অ্যাটলিস্ট যাতে 80% তোমাদের কমন ফলানো যায় সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা কাজ করেছি। সো সি ইউ টুমরো অ্যাট 4 PM। অ্যান্ড আরেকটা লাস্ট উপদেশ, শিক্ষক তো উপদেশ দিতেই থাকে খালি, যেটা হচ্ছে কালকে যার বাসা যেখানেই হোক না কেন, যদি এমন হয় যে আমার বাসা এখানে আর আমার পরীক্ষার সেন্টার এখানে, এরকম ডিস্টেন্স না হলে সবাই অ্যাটলিস্ট বাসার থেকে 2 থেকে 2.5 ঘন্টা হাতে রেখে পরীক্ষার হলের জন্য বের হবা, না হলে টাইমলি পৌঁছতে পারবে না। স্পেশালি ফর দোজ পিপল হু আর লিভিং ইন ঢাকা, বিকজ কালকে একে তো উইক স্টার্ট অ্যান্ড এইচএসসি এক্সাম, কালকে ম্যাসাকার থাকবে সারা রাস্তায়। সো এই জিনিসটা আমাদের একটু মাথায় রেখো। সবাই বলতো সেলফির কথা, আমি জানি না সেলফি কীভাবে নিতে হয়, বিকজ কখনো আমি তো কোনো স্টুডেন্টের সাথে সেলফি নেই। সো দেখি নেওয়া যায় কি না আদৌ। আচ্ছা, ওকে। সো স্টুডেন্টস দেখতে পারো সবাই মোটামুটি সেলফিটা আদৌ হচ্ছে কিনা হলো মতো। ওকে, সো 3, 2, 1, আরেকটা 3, 2, 1, ডান, নিলাম একটা সেলফি। আমি এই প্রথম হচ্ছে কোনো বেলার সাথে হলো সেলফি নিলাম। সো আমি ঠিক এই কালচারটার সাথে হলো ঠিকভাবে পরিচিত না। সো শেষ, দ্য এন্ড ইজ হিয়ার ফর বাংলা ফার্স্ট পেপার। দেখা হবে আগামীকালকে। 1 মিনিট, ক্লাসটা শেষ করতে যেতে হবে, একজনকে ডেকে আনি ক্লাসটা শেষ করার জন্য। নাইম ভাই, সো যেটা হলো বলতেছিলাম, শেষ হলো আজকের ক্লাসটা। দেখা হবে আগামীকালকে ফাইনাল রিভিশন লাইভ ক্লাসে। অ্যান্ড এর মধ্য দিয়ে 24 বাজের সাথে আমাদের যাত্রা কিন্তু শেষ হয়ে যাবে। অ্যান্ড তোমাদের কাছে সর্বশেষ একটা রিকোয়েস্ট, এরপরে কিন্তু আমাদের অ্যাডমিশন কোর্স আছে। অ্যান্ড এবারের অ্যাডমিশন কোর্সে 10 মিনিট স্কুলের এন্ড থেকে আমিও বাংলা পড়াবো ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। অ্যাডমিশন কোর্সে যায় কখনো আমি বাংলা পড়াইনি, বাট এবার থেকে আমিও ইনশাল্লাহ বাংলা পড়াচ্ছি। সো অ্যাডমিশনে যদি তোমরা যারা আমার ক্লাস চাও, অ্যাডমিশনে কিন্তু আমাকে পাবে। তো বাচ্চারা, আগামীকালের জন্য উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। ইনশাল্লাহ কালকে সবার এক্সাম ফাটাফাটি হবে, 100তে 100 হবে। অ্যান্ড দেখা হবে কালকে বিকাল 4টায় আমি এবং তোমাদের সবার প্রিয় ফারহান সাকিব ভাইয়ের সাথে বাংলা দ্বিতীয় পত্রের এফআরএল ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।